লুটতরাজের একটা ইতিহাস আছে। লুটতরাজের মৌসুমীর চরিত্রটা করার কথা ছিল অঞ্জু ঘোষের। এই চরিত্রটা যদি অঞ্জু ঘোষে না দিয়ে, তখন টাকা দেওয়া হয়ে গেছে, মৌসুমীর দেন হবে। তিতি আমাকে জিজ্ঞেস করেছিল, হ্যাঁ ভাই, গল্পে কিন্তু আপনি বলেছিলেন আমি নায়িকা, আমি বেঁচে থাকবো, মৌসুমী মারা যাবে, আপনি কি সিদ্ধান্ত নিয়েছেন এখন? আমি বলেছি, আমার ছবির ব্যবসার খাতিরে যাকে মারতে হয় তাকেই মারব। আম্মাজান সিনেমায় কি আপনি কাউকে দেখেন? এই সময় যারা অ্যাক্টিং করছে তাদের কাউকে দেখেন? আমার মনে হয় একটা ছেলে পারবে, চঞ্চল চৌধুরী পারবে। আমি একবার ভেবেছিলাম নাম হবে সাকিবের আম্মাজান। ওই ছবিটা রিমেক করে কিছু একটু চেঞ্জ করে সাকিবের আম্মাজান। আমাকে অভিনয় করে তুষ্ট করায় যে 7-8 নম্বর যে দিতেছি, এরা কেউই আমাকে স্যাটিসফাইড করতে পারে না। একমাত্র আলমগীর স্যাটিসফাইড করতে পারছে। বুলবুল আহমেদ কেঁদে এসে আমাকে জড়ায় ধরল অনেক লোকের মধ্যে। হ্যাঁ ভাই, আমি দুঃখিত, আমি আপনাকে আন্ডার এস্টিমেট করেছিলাম। আপনি যে এত ভালো ছবি বানাবেন আমি বুঝি নাই। টুকরো টুকরো জিনিস যে জোড়া দিলে একটা ভালো জিনিস হয় আমি বুঝি নাই। এইরকম এই অভিমানটা কি আপনার অন্য কোনো হিরোদের নিয়ে এটা আছে? এটা শুরুর হিরো এটা বলল। এর পরবর্তীতে সমস্ত হিরোগুলোই যাদেরই নিয়েছি, সাকিবও তাই। সাকিবও ভাবতো যে এটা কোনো ছবি হচ্ছে না। মান্না অনেক ছবিতে বলতো কি করতেছে না করতেছে বুঝি না কিছু। পরে যখন ছবিটা দেখতো তখন অবাক হয়ে যেত। বিশাল অ্যারেঞ্জমেন্ট, বিশাল যন্ত্রপাতি, যে সিনেমা তৈরি করে না, সিনেমা তৈরি করে একটা কনসেপশন, একজনের মেধা, সেটা তারা বুঝতে পারত। আমরা একটু আপনার সিনেমার নারী চরিত্র নিয়ে আলোচনা করি। আপনার সিনেমায় তো নারী চরিত্র মাঝে মাঝে বেশ গুরুত্ব পেয়েছে। আমরা যদি আমাজনের কথা বলি, আমরা যদি ত্রাসের কথা বলি, চাঁদাবাজের কথা বলি, লুটতরাজের কথা বলি, আপনার মানে আপনি যে মানে ক্যারেক্টারটা করেছেন সেটা খুব ভালোভাবে পর্দায় এনেছে, এরকম কোন কোন নারী চরিত্র আছে? অন্য মানুষ, শাবনূর, ওই একটা ছবিতেই করেছে এবং অন্য মানুষে ওকে ভালোও লেগেছে এবং চরিত্রটি আমার খুব পছন্দনীয় চরিত্র ছিল। শাবনূরকে কত দেবেন? 10-এ? 10। মৌসুমী আপনার অনেক সিনেমা করেছেন, আপনার মন মতো অ্যাক্টিং করেছে এরকম কি ছবি আছে? আমার মন মতো অ্যাক্টিং করেছে সেই ইতিহাসে। লুটতরাজ তো একটা ভালো ব্রেক থ্রু ছিল মানে মৌসুমীর। হ্যাঁ, তাকে কত দেবেন 10-এ? লুটতরাজের একটা ইতিহাস আছে। লুটতরাজের মৌসুমীর চরিত্রটা করার কথা ছিল অঞ্জু ঘোষের। অঞ্জু ঘোষকে সাইনিং বানিয়ে দিয়েছিল মান্না 50,000 টাকা। দিতি ফার্স্ট নায়িকা, সেকেন্ড নায়িকা হবে অঞ্জু ঘোষ। পরে একটা ছেলে ক্রেন জামান বলে জি। থাকে, সে এসে আমাকে বলল যে একদিন সে অফিসে গিয়ে ওই গল্প টল্প শুনতো। জি। গল্প শুনে সেই গল্পটা বলেছে মৌসুমীকে। মৌসুমীর কাছে সে জিজ্ঞেস করছে, আপনি কি ছবিটা করবেন? হ্যাঁ করব। আমাকে কি নেবে হায়াত ভাই? বললো নেবে। আমি হায়াত ভাই বললে নেবে। তো বললো ঠিক আছে বলিস। আমার ওই জামানা এসে বলতেছে যে হায়াত ভাই, এই চরিত্রটা যদি অঞ্জু ঘোষে না দিয়ে, তখন টাকা দেওয়া হয়ে গেছে, মৌসুমীর দেন হবে। আমি বললাম, তখন মান্নারে দেখা বললাম যে ও তো টাকা দিয়ে আসছে অঞ্জু ঘোষ, টাকার কি হবে? শেষে মান্নাই বললো টাকা যা হবে হবে, দেখেন আপনি মৌসুমী হয় নাকি। হ্যালো, ঠিক আছে দেখি। যাই এফডিসি গেলাম 4 নম্বর ফ্লোরে, মনে আছে। শুটিং করতেছিল। মেকআপ রুমের দরজায় যেতে মৌসুমী বলতেছে, ওস্তাদ, আমি আপনার গল্পটা শুনছি, আমার কিচ্ছু বলা লাগবে না, আমি ছবিটা করব, কালকে আমার আব্বার কাছ থেকে শিডিউল নিয়ে আসেন, আমি আব্বাকে বলে দেব। আমি অবাক হয়ে গেলাম। আপনি যে আমার নেবেন আমি তো ভাবতে পারিনি। আর আমার কি চরিত্র আমি জানতে চাই না, আমি শুধু জানতে চাই যে আমি কাজী হায়াতের ছবিতে অভিনয় করছি। পরবর্তীতে 2 জনের শুটিং একদিন এফডিসিতে পড়ে, তিতি এবং মান্না। তিতি আমাকে জিজ্ঞেস করেছিল, হ্যাঁ ভাই, গল্পে কিন্তু আপনি বলেছিলেন আমি নায়িকা, আমি বেঁচে থাকব, মৌসুমী মারা যাবে, আপনি কি সিদ্ধান্ত নিয়েছেন এখন? আমি বলেছি, আমার ছবির ব্যবসার খাতিরে যাকে মারতে হয় তাকেই মারব। নায়িকা একজনই থাকবে, আর একজন মারা যাবে,
তখন বললো কে মারা যাবে? আমি বললাম মারা যাবে তুমি। দ্বিতীয় ভদ্র মেয়ে, মান্নাকে বা আমাকে কোনো কষ্ট দেয় না এই শুটিংয়ে। শেষ দৃশ্য পর্যন্ত সে সুন্দরভাবে শুটিং করেছে, এটা জানার পরেও। কাজে আপনি মৌসুমীকে কত দিচ্ছেন 10-এ? ওভারঅল ভালো অভিনয় করে, 8 দেবো। 8 দেবেন। পপিও আপনার সাথে কাজ পপি করেছে। 2টা ছবিতে কাজ করেছে। পপি অ্যাজ অ্যান অ্যাক্ট্রেস আপনার কি মনে হয়, ওকে কত দেবেন আপনি, বা কেমন করেছে আপনার সিনেমায়? সিনেমায় অভিনয় ভালো করেছে, তবে ওর ছবিগুলো আমি যে দুটো ছবি করেছি যত্ন নিয়ে করতে পারিনি, আমারই ব্যর্থতা ছিল অনেক জায়গায়। নায়কটা ছিল কামাল খান, সে ছিল নতুন। আর একজনের জখম, সম্ভবত জখম। একজনের সাথে একজনের রিলেশন হয়ে গেলে সে কিন্তু পর্দায় মানে ক্যামেরার সামনে তাকেই ভাবে সবসময়, Right. এবং সে যখন মাইনাস হয় তখন তারও ছবিটা বানাতে একটু কষ্ট হয়, যে কষ্টটা আমার হয়েছিল কামাল খানকে নিয়ে। আমার ব্রেনে ছিল মান্না, মান্নাকে বাদ দিয়ে তার মতো করে চরিত্র তৈরি করা লেগেছে। হুম। সেই ছবিতে সে অভিনয় করেছে, তখন আমার একটু মানে আমি নিজে স্বীকার করছি যে একটু অযত্ন হয়েছে ছবিটি তৈরি করার জন্য। পপিকে কত দেবেন? পপি তো ভালো অভিনেত্রী, অনেক পুরস্কার পেয়েছে, শুনলে হয়তো রাগ করতে পারে। 7 দেবো, 7। 10-এ 7 দেবেন। আপনার একটি সিনেমায় সুচরিতা, আমাদের অনেক সিনিয়র অ্যাক্ট্রেস, দুর্দান্ত অভিনয় করেছেন, তাকে নিয়ে যদি আপনি কিছু বলেন, তাকে কত দিবেন আপনি আসলে 10-এ? তাকে 10-এ 9 দেবো। সে ভালো অভিনেত্রী, সে খুবই ভালো অভিনয় করেছে। ওভারঅল একটা কথা বলি, আমি একজন আর্টিস্টকে নিয়ে একটা ছবিতে কাজ করেছি, সে হলো সাইফুদ্দিন। আচ্ছা, কোন ছবি? দেশদ্রোহী। সে আমার কাজ দেখে আমার পাশে সেটে বসে থাকতো। আমি প্রত্যেকটা শটে প্রত্যেকটা আর্টিস্টকে অভিনয় দেখিয়ে দিতাম। একদিন মান্নাকে দেখিয়ে দেওয়ার পর সে আমার কাছে আসছে, শটটা যখন ওকে করলাম তখন সে আসলো। হায়াত ভাই, একটা কথা জিজ্ঞেস করি, এই যে আপনি নিজে দেখিয়ে দেন, এরপরে যেটা পান তার কত পার্সেন্ট পেলে আপনি ওকে করেন শট? আমি বললাম এটা সুন্দর কথা, এই প্রশ্ন আমাকে কেউ জিজ্ঞেস করেনি কখনো। আমি তখন বললাম যে 50% পাইলেই ওকে করি। তখন বললো যে মান্না কি এই শটে 50% দিতে পারছে আপনারা? বললাম না। তখন আমি বললাম যে আর হবে না ওর দ্বারা, এইটুকুই। এটাই তার এটা বেস্ট। ওভারঅল কথা, যে আমাকে অভিনয় করে তুষ্ট করা, এই যে 7-8 নম্বর যে দিতেছি, এরা কেউই আমাকে স্যাটিসফাইড করতে পারে নাই, একমাত্র আলমগীর স্যাটিসফাইড করতে পারছে। আম্মাজান সিনেমায় শবনম? শবনমের তো অভিনয় করার স্কোপ ছিল না, পরিবেশ তাকে অভিনয় করিয়েছে। চলচ্চিত্রে একটা পরিবেশ সৃষ্টি করতে হয় পরিচালকের, সেই পরিবেশ একটা শিল্পীকে অভিনেতা তৈরি করে দেয়। যেমন দীপজল ফার্স্ট ছবিতে ভালো অভিনেতা করেছে, ভালো অভিনয় করেছে, সেটা হলো আমি পরিবেশ সৃষ্টি করে দিয়েছিলাম। দীপজল সেখানে একটা কাঠপুতলি হলেও সে স্টার হতো। তো পরিবেশ সৃষ্টি করলে অনেক কিছু হয়। শবনমও তাই। শবনমকে কত দেবেন? শবনম অভিনেত্রী হিসাবে ভালো, অভিনেত্রী হিসাবে আমি 8-9 দেব। তবে আমার অভিনয়ের সময় ওনার একটা শারীরিক অসুবিধা হয়ে গিয়েছিল, সেটা হলো ওনার একটা মাইল্ড স্ট্রোক করেছিল, যার ফলে জিহ্বা আড়ষ্ট ছিল, কথা বলতে পারত। এই কারণে কি ডায়লগ কমিয়ে দিয়েছেন? আচ্ছা, জিহ্বায় কম কথা বলতে পারত, ওনার কষ্ট হতো খুব। হ্যাঁ ভাই, আপনার সাথে আসলে তো আলোচনা মানে ঘন্টা পর ঘন্টা চলতে পারে। আপনার এত সিনেমা, আপনি এত এত ক্যারেক্টার নিয়ে কাজ করেছেন। আমি একটু এই নতুন প্রজন্মের সাথে একটু মেলানোর চেষ্টা করি যে আপনার বিখ্যাত কিছু সিনেমা যদি আমরা রিমেক করি আর কি, এই সময় যদি রিমেক হয়, আপনি সেই সব চরিত্রে কাউকে দেখেন কিনা? আম্মাজান সিনেমায় কি আপনি কাউকে দেখেন এই সময় যারা অ্যাক্টিং করছে, তাদের কাউকে দেখেন? আমার মনে হয় একটা ছেলে পারবে, চঞ্চল চৌধুরী পারবে। দাঙ্গা মান্না ভাইকে ক্যারেক্টারটা করলে? দাঙ্গার ওই চরিত্র অনেকেই পারবে না করতে। আচ্ছা,
নাই। রাজীব ভাই যে ক্যারেক্টারটা করেছেন দাঙ্গায়, মাইন্ড করলাম, আপনি কি এরকম কোন অভিনেতা দেখেন নতুন সময়ে? মিজু আহমেদ যে ধরনের ক্যারেক্টারগুলো করতেন। মিজু আহমেদ মিনিস্টার হয়ে যে হাঁটা, সাফারি পরে যে হাঁটা, এই হাঁটতেই তো পারবে না অনেকে। আপনার একটি বিখ্যাত সিনেমা দেশপ্রেমিক, দেশপ্রেমিক যদি এখন এই সময়ের যদি 2.0 হয়, রিমেক হয়, আপনি কাউকে দেখেন আলমগীর ভাইয়ের জায়গায় বা কাছাকাছি অ্যাক্টিং করতে পারবে? আলমগীরের রিপ্লেসমেন্ট আমি ভাবতে পারি না আর কাউকে, তবুও হয়তো অনেকে আছে। আমি কিন্তু সাকিব সহই বলছি, মানে এই প্রজন্মের মতো সাকিব সহই বলছি, আপনি কি দেখেন কাউকে? দেশপ্রেমিক সাকিব তো বয়সে মানায় না, তবে আম্মা জানে সাকিব ভালো করতে পারবে। আমি একবার ভেবেছিলাম নাম হবে সাকিবের আম্মাজান, ওই ছবিটা রিমেক করে কিছু একটু চেঞ্জ করে সাকিবের আম্মাজান নাম দিয়ে যদি কেউ করে, আমার মনে হয় সাকসেস হতে পারবে। আমার দ্বারা আর সম্ভব না, কিন্তু অন্য কেউ যদি করে তাহলে সাকসেস হতে পারবে আমার মনে হয়। আপনাদের আসলে আমরা নিয়মিত আবার কবে সিনেমায় দেখতে পারবো? সেই পরিবেশটা আসলে কারা তৈরি করবে? সেই পরিবেশটা কি আপনাদের মতো যারা বড় পরিচালক তারাই ঝুঁকি নিয়ে আবার শুরু করবেন, নাকি আপনার কি মনে হয় যে সেই পরিবেশটা আসলে কিভাবে তৈরি হবে? আপনি তো পরিবেশ তৈরি সেই করেছেন, অনেক পরিবেশ- অভিনেতারা অভিনয় করেছেন, তো কাজী হায়াতটা আবার সিনেমায় নিয়মিত হতে হলে দায়িত্বটা আসলে কাদের বা সেই কিভাবে হবে সেটা? পরিবেশটা আর সিনেমায় কখনোই আসবে না আমার ধারণা। কারণ হলো সিনেমা দেখার ক্ষেত্র পরিবর্তন হয়েছে, হুম, সিনেমা তৈরির প্রযুক্তি পরিবর্তন হয়েছে। এই প্রযুক্তি কারণে সিনেমা হল নেই এখন। ঢাকা শহরে 4টি সিনেমা হল আছে, তাও এগুলো থাকতো না, ভিন্ন ভিন্ন কারণে আছে। একটি মধুমিতা, তাও বন্ধ। হ্যাঁ, মাঝে মাঝে মানে বলতে গেলে এখন ঈদেই খোলা হয়। হ্যাঁ, আজাদ ওল্ড টাউনে বিক্রি করতে পারছে না, কোনো বাধা আছে তাই সেটা বন্ধ হয়নি। আর ছন্দ আর আনন্দ, আনন্দ। এ দুটো ডেস্টিনির হল। ডেস্টিনি যখন ওই যে পুলিশের কাছে ধরা খেলো, তখন পুলিশে নিয়ে নিল এই তত্ত্বাবধানে এই দুটো হল। এখানে সিনেমা দেখার কোনো পরিবেশই নেই। শুনি দর্শকদের কাছে সারপোকা কামড়ায়, দুর্গন্ধ। এই হলো সর্বসাকুল্যে আমাদের ঢাকা শহরের সিনেমা। সিনেপ্লেক্সের কথা বাদ দিলাম, সিঙ্গেল স্ক্রিন। অনেক সিনেপ্লেক্সও থাকছে না, মানে মধুবন বগুড়ায় একটা সিনেপ্লেক্স ছিল, সেটা বন্ধ হয়ে গেছে। অর্থাৎ এগুলোর পেছনে কারণ হলো প্রযুক্তি। আমি বলবো আমাদের মূলধারার যে বিশাল অঙ্কের সিনেমা ডিরেক্টর ছিল, জি, এই প্রযুক্তির সাথে যে সিনেমার পরিবর্তন হয়েছে, অর্থাৎ গল্পের পরিবর্তন হয়েছে। গল্প বলতে কন্টেন্ট কি দিতে হবে সেটা পরিবর্তিত হয়েছে। তারপর নির্মাণের ধারা পরিবর্তিত হয়েছে। আগে যে সেই 6-7টা গান ছিল এক একটা ছবিতে, সেই ধারা পরিবর্তিত হয়েছে। কিছু মারপিট ছিল। সেই ধারা যে পরিবর্তিত হয়েছে, এইটা তারা মেনে নিতে পারে নাই। অর্থাৎ ওই জায়গার থেকে সেই বিশাল অঙ্কের ডিরেক্টরগুলো এই জায়গায় আসতে পারে না, যার ফলে সিনেমার ধস নেমে গেল। আর যারা এলো তারা নতুন একটা ধারা তৈরি করে ফেলেছে, তাদের ছবিগুলো চলছে সংখ্যায় অল্প হলেও চলছে। মানে তারা যেখানে আমি বলেছি ক্ষেত্র পরিবর্তন হয়েছে, চলচ্চিত্র দেখার ক্ষেত্র, সেই ক্ষেত্রে যেখানে পরিবর্তিত ক্ষেত্রে তারা কিন্তু সাকসেস। সিনেমা হলের পাশাপাশি তারা ওটিটিতে রিলিজ দিচ্ছে, ওটিটিতে, ইউটিউবে, এসব জায়গায় তাদের ছবি চলছে। তো এই কন্টেন্টগুলো যদি মূলধারা মেইন স্ট্রিম, আমি যাদের কথা বলছি, তারা যদি এই ধরনের ছবি নির্মাণ করতে আসতো, পারতো বানাতে, কিন্তু যদি আসতো তাহলে হয়তো আরো সিনেমার গতিবেগ বাড়ত, মানে এই সিনেমা হলগুলো বন্ধ হতো না। শেষ প্রশ্নটা করতে চাই যে তাহলে আমরা যে এক ধরনের ডেড এন্ডে চলে আসলাম, এই দায়টা আসলে কার? শুধু সিনেমা হল মালিকদের, যারা সিনেমার অভাবে সিনেমা হল বন্ধ করে দিচ্ছেন? এর জন্য দায়ী সমগ্র ইন্ডাস্ট্রির সমস্ত লোক। এর জন্য দায়ী এফডিসি। যেখানে
2,000 টাকা দিয়ে একটা ক্যামেরা পাওয়া যাচ্ছে, সেখানে এফডিসির ক্যামেরা ভাড়া করতে গেলে অ্যাপ্লিকেশন করো, অমুক ম্যানেজারের কাছে যাও, অমুকের কাছে যাও, তমুকের কাছে যাও, তারপর কি লাইট লাগবে রিকুইজিশন দাও। এই যে হ্যাসেলগুলো আছে এফডিসির মধ্যে, এই হ্যাসেলগুলোর কারণে এফডিসি থেকে সিনেমা চলে গেল, এফডিসিতে সিনেমার শুটিং নাই। কারণ হলো এফডিসিতে সিনেমা তৈরি করা মানেই একটা হ্যাসেল। এই হ্যাসেলগুলো যদি আমরা কমাতে পারতাম, আমরা যদি এটাকে মিনিমাইজ করতে পারতাম, তাহলে আবার মনে হয় আমাদের সিনেমা ইন্ডাস্ট্রি উপকৃত হতো। এই একটা দিক। তারপর আমি তো বললাম যে যারা মূলধারার যারা সিনেমা তৈরি করতো, যাদের হাতে সিনেমা ছিল, যারা সিনেমার শিল্পটাকে এখানে নিয়ে এসেছে, যারা সিনেমা শিল্পটাকে 1200 হল তৈরি করতে বাধ্য করেছে, তাদের হাত থেকে চলে গেল হলো প্রযুক্তিগত কারণে। আর প্রযুক্তিগত কারণে যারা উন্নত মানের সিনেমা বানাতে শুরু করলো, তাদেরও মেইন স্ট্রিম সিনেমার প্রতি একটা অবজ্ঞা আছে। একটা মেইন স্ট্রিম সিনেমার মধ্যে তারা নাটকীয়তা খুঁজে পায়, তারা খুঁজে পায় অশ্লীলতা। তো এইটা আমার মনে হয় সব মিলিয়ে চলচ্চিত্র শিল্পের ক্ষতি করেছে, এবং যার ফলে যে ক্ষতি হয়ে গেছে এটি আর ফিরে আসবে না। আমার যা ধারণা, ব্যক্তিগত ধারণা, এটা একটা বিখ্যাত সিনেমা হলের মালিক রংপুরে, সে আমাকে দেখে জড়িয়ে ধরলো, বললো যে ভাই আমি আর ইন্ডাস্ট্রিতে নাই, আমার সিনেমা হল বন্ধ। আমি 10 কোটি টাকা লোন চেয়েছিলাম, আমাকে লোন সরকার দিয়েছিল, আমি নেই ভয়ে। কেন? 10 কোটি টাকা নিয়ে আমি কি করব, সিনেমাই তো নাই। শোধ দিব কি করে? কাজী হায়াত, আপনাকে আমাদের স্টুডিওতে আসার জন্য অনেক ধন্যবাদ। আয়োজনের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ। তবে আমরা আশা করব যে আমি ফিল্মোগ্রাফিতে আবার আপনাকে আমন্ত্রণ জানাতে পারবো, আপনি আবারও আমাদের মাঝে ফিরে আসবেন। আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ তোমাদের এই অনুষ্ঠানকে, ধন্যবাদ এই স্টুডিওর পেছনে যারা কাজ করছে, যারা ক্যামেরায় ধারণ করছে, এদের সবাইকে, তোমাকে, তুষারকে, তোমরা যারা এটা শুরু করেছো, ধন্যবাদ তোমাদের, যে তোমাদের দ্বারা অন্তত কিছু চলচ্চিত্রের মানুষের পরিচিতি পাবে। যারা পেছনে চলে গেছে, যারা আর হয়তো চলচ্চিত্রের সামনে কোনো দিন আসবে না, তাদের তোমরা ফিরিয়ে আনছো, পর্দায় ফিরিয়ে আনছো, টেলিভিশনের পর্দায় হলে ফিরিয়ে আনছো, এজন্যে তোমাদের ধন্যবাদ।